প্রিয় দর্শক, নিশ্চয়ই এই মুহূর্তে আমাদের মনে অনেক প্রশ্নের উত্তর মিলছে না, উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষমতার ভরকেন্দ্রে কে বা কারা, কাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি চলছে? 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যে 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদের মধ্যে এখনো পর্যন্ত একজন অবশিষ্ট রয়েছেন বিশেষ প্রয়োজনে। কে সেই ব্যক্তি? শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেছে, আওয়ামী লীগের 626 জন ব্যক্তি সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছে, কিন্তু একজন ব্যক্তি এখনও আছে সেনাবাহিনীর কাছে আশ্রয়ে বিশেষ প্রয়োজনে। কে সেই ব্যক্তি, কেন আছে আশ্রয়ে, এমনকি আমরা জানতে পারবো। ক্ষমতা ভাগাভাগি নিয়ে বর্তমানে কি হচ্ছে, এই বিষয় নিয়ে সাংবাদিক পান্না ভাই আলোচনা করেছে। সম্পূর্ণ নিউজটি দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। ওয়ান সরকারের সময় যে 2008 সালে নির্বাচন, সেই নির্বাচনকে আমরা অনেকেই বলি আদর্শের মানদণ্ডে অনেক অপেক্ষাকৃত অনেক ভালো নির্বাচন। কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে এই নির্বাচনকে সামনে রেখে যে একটা গোপন সমঝোতা হয়েছিল, গোপন চুক্তি হয়েছিল, কি সেই চুক্তি? যেখানে খালেদা জিয়া নির্বাচনে যেতে চাচ্ছিলেন না, জামাত নেতা মুজাহিদি তিনি খালেদা জিয়াকে অনেক ভুলভাল বুঝিয়ে নির্বাচনে যেতে বাধ্য করেছিলেন। তারপর তাদের পরিণতি কি হয়েছিল? এরকম অনেক প্রশ্নের উত্তর উঠে এসেছে। আমি অন্তত মনে করি এই সময়ের একজন সৎ, সাহসী এবং অনুসন্ধানী সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মানব জীবন পত্রিকার প্রধান সম্পাদক, তার একটা লেখাতে, এবং এই লেখাটি শেষ পর্যন্ত কেউ না পড়া পর্যন্ত অনেকে বলতে পারেন যে তিনি পার্শিয়ালি লিখেছেন, নিশ্চয়ই না। এবং শেখ হাসিনা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো তার সঙ্গে একমত হবেন না। বিষয় হচ্ছে যে কোন কথা কার পক্ষে গেল কিংবা বিপক্ষে গেল, একজন সাংবাদিক সেই হিসেবে লেখেন না। তিনি লেখেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা নিয়ে। আমরা আলোচনার স্বার্থে তার লেখার অংশ বিশেষ একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। অসাধারণ লেখা এবং অনেক প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে। তিনি এখানে লিখছেন যে 11 নায়কদের সঙ্গে সমঝোতা করে 2008 সালে নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা। খালেদা জিয়া কেন্দ্রিক না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতো, কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি হননি। শেখ হাসিনা ছিলেন এখানে সুযোগ সন্ধানী। একদিকে ভারত, অন্যদিকে জরুরি জামানার শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে। কি সেই শর্ত ছিল? প্রধান বিরোধী দল বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে, সেজন্য আগাগোড়াই শেখ হাসিনা সবসময় কর্তৃত্ববাদী মনোভাব প্রকাশ করেছেন তার শাসন আমলে। ক্ষমতার কাছে তিনি নিজেকে আপোষহীন করে তোলেন, বিসর্জন দেন নীতি নৈতিকতার। বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয়। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে, এই বিষয়টি তার অভিধানে ছিল না। কাছের পিছনে যে অন্য ইতিহাস লুকিয়ে থাকতে পারে, সেটিও তিনি বেমালুম ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভিতরে, যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে। এই জন্য তিনি নিজের দলকে বলি দেন। এই যে নিজের দলকে বলি দেন, এই কথাটিকে কেউ আমরা অস্বীকার করতে পারবো? আওয়ামী লীগের নেতা কর্মীদের অসংখ্য যারা রয়েছেন তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে, তারাও কেউ অস্বীকার করতে পারবেন? নিশ্চয় না। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় এরকম অসংখ্য নেতাকর্মী আমার সামনে আলাপচারিতায় বলেছেন, কি করলেন এটা শেখ হাসিনা? তিনি যদি নিজে জেলেও যেতেন, সব ধরনের ঝুঁকি বিবেচনায় নেওয়ার পরও তিনি যদি দেশে থেকে যেতেন, অন্তত দলকে বাঁচাতে পারতেন। দলের লাখো কোটি নেতাকর্মীদের সাহসের জায়গাটা তিনি অন্তত ধরে রাখতে পারতেন। এভাবে সবাই মিলে পালিয়ে বেড়াতেন না। মতিউর রহমান চৌধুরী এখানে বলছেন যে শেখ হাসিনা তার শাসন আমলের সময় একটা বিশেষ বাহিনী গড়ে তোলে, যারা যুদ্ধ করছিল ছায়ার সঙ্গে। পরিবার ছিল তার মুখ্য। অস্বীকার করতে পারবো কেউ এই কথাগুলো? আমরা চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে, কিন্তু ভাব দেখাতেন যে তিনি কিছুই জানতেন না। তার অভিনয় ছিল নিখুঁত, নীরব সাক্ষী ছিল জনগণ। দেশ থেকে যে অগাধে অঢেল টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে, সেগুলো তিনি দেখেও না দেখার ভান করতেন। সবকিছু বাদ দিয়ে একটা এক্সাম্পল যদি এখানে তুলে ধরি, পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ যেভাবে মানুষ গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, র্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতেই যে পরিমাণ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিলেন, এগুলোকে শেখ হাসিনা জানতেন না? তার কনসেন্ট ছাড়া তাকে কি একের পর এক পুলিশের সর্বোচ্চ পদ পর্যন্ত তাকে প্রমোশন দিয়ে আসা হচ্ছিল? খুব সহজ প্রশ্ন, এবং উত্তরটাও খুব মেলানো কঠিন কিছু নয়।
বিএনপিকে এক ধরনের ঘোরের মধ্যে রেখে 2008 সালে নির্বাচনে কিভাবে গোপন চুক্তি করা হয়েছিল, কাদের সঙ্গে গোপন চুক্তি করা হয়েছিল, তাও এই লেখায় ফুটে উঠেছে। এবং একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তার রেফারেন্স দিয়ে তিনি বলছেন, বিএনপির ব্যর্থতার সুযোগে পর্দার আড়ালের শক্তির সঙ্গে সমঝোতায় যান শেখ হাসিনা, আর এই সমঝোতা করেন বিদেশে বসেই, সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে। 2008-এ নির্বাচনে নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুটিয়ালিতে রাজি হন এবং খালেদা জিয়া জানতে পেরে বিষয়গুলো তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাচ্ছিলেন, কিন্তু জামায়াতের তৎকালীন সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি খালেদা জিয়াকে বোঝালেন যে আমরা তো নির্বাচনে জয়ী হতে যাচ্ছি, কেন নির্বাচনে আমরা যাব না। এবং একটা পর্যায়ে খালেদা জিয়া নির্বাচনে যেতে রাজি হন, তার মাসুল তাদের প্রত্যেককে দিতে হয়েছে, সে কথাই এখানে উঠে এসেছে। সেনাদের পাতানোর ছকে পা দিয়েছিলেন মুজাহিদ এবং তারপরে যা হওয়ার তা ইতিহাস হয়ে আছে, সে কথাটাই এখানে উঠে এসেছে। যুগে যুগে জামাত নেতারা এভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। খালেদা জিয়া একবার ক্ষমতার স্বাদ দিয়েছিলেন জামাতকে। হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ায় আর কাউকে পরোয়া করতে হবে না, অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতার শুরুতে সমর্থন জুগিয়েছিল। ভারতও তাকে এমন ধারণা দিচ্ছিল যে তার কাছ থেকে কেউ ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। তবে ভারত এই পরামর্শ দিয়েছিল যে কোনো অবস্থাতেই যেন প্রকাশ্য না আসে কর্তৃত্ববাদী চরিত্র এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করা যাবে না। তথাকথিত গণতন্ত্রের লেবাস গায়ে জড়িয়ে ধরে থাকতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন। খালেদাকে জেলে নেন এক সাজানো মামলায় এবং লন্ডনে কিভাবে সরকারি গোয়েন্দা কর্মকর্তারা তাকে পর্যায়ক্রমে নজরদারিতে রেখে আসছিলেন সে কথা এখানে তুলে আনা হয়েছে। এখানে আরো স্পর্শকাতর যে বিষয়টি উঠে এসেছে, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন। আমরা তো দেখেছি জঙ্গি নাটকের অনেক বিষয় এবং যেগুলো এখন প্রকাশ্যে আসছে, কিভাবে কল্যাণপুরে জঙ্গি নাটক সহ বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক সাজানো হয়েছিল মানুষের দৃষ্টিকে অন্য জায়গায় সরিয়ে রাখতে, এবং সেটিকে পুঁজি করে বিএনপি জামায়াতের নেতাদেরকে কিভাবে তাদের উপর স্টিম রোলার চালানোর জন্য সব ধরনের পথ অবলম্বন করা হয়েছিল। এবং এইগুলো দেখে পশ্চিমা শক্তি বলল, হাই হাই, এটা তো আমরা দেখছি আফগানিস্তানি হাওয়া, জঙ্গিবাদ তো মাথা চাড়া দিয়ে উঠছে, তার জন্য অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন। এমন একটা রব যাতে ওঠে সেই ব্যবস্থায় শেখ হাসিনা করে যাচ্ছিলেন। এবং এখানে মতিউর রহমান চৌধুরী বলছেন, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোর দিকে তার নজর দিলেই আলামত দেখতে পাবেন। গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে। বিপ্লবের পর মিশর সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এমনটা দেখা গেছে। উদার গণতান্ত্রিক শক্তি এর কোনো ফায়দা নিতে পারেনি। বলা হচ্ছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের কথা, এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় না গিয়েও অনেকে দৃশ্যপটে রয়েছেন। আমরা তো জানি যে তারা ক্ষমতার আস্বাদ লাভ করছেন। এখানে জামায়াতের কথা স্পষ্টভাবে ইঙ্গিত করা হচ্ছে এবং মৌলবাদী শক্তির বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্ষমতাটা আসলে কাদের হাতে? এবং এখানে বলা হচ্ছে যে এর পরিণতিতে কি হয়েছে? শেখ হাসিনাও নেই, বঙ্গবন্ধুও নেই। অস্বীকার করতে পারি আমরা? বঙ্গবন্ধুকে ইতিহাসে পাতা থেকে মুছে ফেলার যে অনবদ্য চেষ্টা চলছে, হয়তো সেটি কখনো সফল হবে না। কিন্তু 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বরে যে বাতি জ্বালানোর কেউ নেই, এটা হয়তো চরম বাস্তবতা। শেখ হাসিনা কি করেছেন, কি করলেন? এখানে বলা হচ্ছে যে তাহলে সামনে আসলে কোন বাংলাদেশ অপেক্ষা করছে? ভালো কিছু যে না, তা দিবালোকের মতো স্পষ্ট, অবশ্যই স্পষ্ট, অবশ্যই ভয়ঙ্কর সেই দৃশ্যপট আমাদের সামনে যা আসতে যাচ্ছে। হাসিনা জেনে শুনে দেশকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে, আমি আগের আরেকটি কথা বলে রাখি, তবে এখানে একটি বিষয় উল্লেখ করা হয়নি যে বিএনপি জামাত জোট সরকারের সময় যে জঙ্গিবাদে উত্থান ঘটেছিল শায়েখ আব্দুর রহমান কিংবা বাংলা ভাইদের, সেই প্রসঙ্গটি আসা উচিত ছিল। এটি মতিউর রহমান চৌধুরী ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করেছেন নাকি এখানে তিনি অপ্রাসঙ্গিক মনে করেছেন আমি জানি না।
তবে জঙ্গিবাদ তো সত্যি সত্যিই সৃষ্টি হয়েছিল একটা সময়। এবং সর্বশেষ এসে বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি চলছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিশ্রি ভারসাম্যের কূটনীতি বজায় রাখার পরামর্শ দিয়ে গেছেন। এই যখন অবস্থা, তখন সর্বশেষ তিনি আরেকটি প্রশ্ন উত্থাপন করেছেন এবং অবশ্যই তার বিভিন্ন তথ্যের সাথে আমি যথেষ্ট আস্থাশীল, শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, প্রথমে যে 626 জনের কথা বলছিলাম, তাদের মধ্যে সেনানিবাসে এখনো পর্যন্ত একজন রয়ে গেছেন। কি উদ্দেশ্যে রয়ে গেছেন? তার নিজ প্রয়োজনে, নাকি তাকে নিয়ে অন্য কোনো খেলা অন্য কেউ খেলতে পারে, বা বিশেষ উদ্দেশ্যে? আমাদের দেখার বাকি রয়েছে এখন অনেক কিছু। যদি বর্তমান পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয়, অবশ্যই অনেক ঘনঘোর গাঢ় অন্ধকার আমাদের সামনে। সাংবাদিক পান্না ভাই সে যে তথ্যগুলো দিয়েছে, সেনাবাহিনীর কাছে একজন ব্যক্তি আছে আশ্রয় বিশেষ প্রয়োজনে, এই বিষয় নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি। ক্ষমতা ভাগাভাগি নিয়ে বর্তমানে কি হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে পান্না ভাই, তার সেই বক্তব্য, তার সেই আলোচনা আমরা সকলেই দেখতে পেয়েছি। সম্মানিত দর্শক, আপনাদের মতামত মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।